রাজধানীতে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা আর বাসে আগুন দেওয়ার ঘটনায় উৎকণ্ঠা। 13 নভেম্বর ঘিরে ঢাকা ও আশেপাশের জেলায় বিজিবি মোতায়েন। ময়মনসিংহে বাবা মেয়ে, সিরাজগঞ্জে অজ্ঞাত 2 মরদেহ উদ্ধার। চাঁদপুরে বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা। নরসিংদীতে দিনে রাতে ছিনতাই, ডাকাতি, আতঙ্ক। তফসিলের আগেই রাজধানীর সড়ক অলিগলি ছেয়ে গেছে ব্যানার, পোস্টার, ফেস্টুনে। আচরণবিধি মেনে প্রার্থীদের সৃজনশীল প্রচারের পরামর্শ। গাজীপুর 6 আসন পুনর্বহালের দাবিতে টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, 1.5 ঘন্টা পর প্রত্যাহার, যান চলাচল শুরু। স্বাগত, এখন ঢাকা, সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। 13 নভেম্বর আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যে মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এছাড়া রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটেছে। পুলিশ জানায়, রাত 12টার পর 2টি মোটরসাইকেলে 4 জন এসে স্কুলটি লক্ষ্য করে পরপর 2টি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। আর ধানমন্ডিতে রাত 8:15টার দিকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সামনে মোটরসাইকেলে 2 জন এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি। একই সময়ে ককটেল বিস্ফোরণ হয় কারওয়ান বাজারের মাছের আড়তের সামনেও। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের 44 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। জুলাই আগস্টের অভ্যুত্থানের একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ নির্ধারণ এবং এর ঘিরে 13 নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কারণে রাজধানী সহ দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ গুরুত্বপূর্ণ স্থানে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় ঢাকা ও এর আশেপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আমাদের এখানকার এখন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক এবং আমরা এখানে পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা আছে। আমরা নিরাপত্তার বিধানে আমরা একদম সতর্ক আছি। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ 3 আসামির বিষয়ে রায়ের তারিখ নির্ধারণ হবে বৃহস্পতিবার। এ উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাতে যুক্ত আছেন নাজমুস সাকিব। সাকিব, আগামীকাল শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে ঘিরে ট্রাইব্যুনালে কি প্রস্তুতি দেখছেন আর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও জানাবেন। উজ্জ্বল, জানেন যে আগামীকাল অর্থাৎ 13 নভেম্বর বৃহস্পতিবার কিন্তু দিনটি ধার্য করা হয়েছে যে 13 নভেম্বর কিন্তু ঘোষণা করা হবে কবে নাগাদ আসলে মানবতা বিরোধী অপরাধের যে মামলা শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে সেটার আসলে কবে নাগাদ তারিখটা দেওয়া হবে। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা বেশ কয়েকদিন ধরেই রাজধানী সহ বিভিন্ন জায়গায় কিন্তু নাশকতার যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি এবং যারই পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের যে এলাকা কিংবা হাইকোর্টের এলাকা, পুরো এলাকায় কিন্তু একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তা মাধ্যমে চাদরে আবৃত করা হয়েছে। এবং জানাতে চাই যে শুধুমাত্র শেখ হাসিনাই নয়, মোট কিন্তু এই মামলায় 3 জন আসামির যেই তারিখ ধার্য সেটা কিন্তু করা হবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক যিনি আসাদুজ্জামান মাহমুদ, তার ব্যাপারেও কিন্তু আসলে তারিখটি ঘোষণা করা হবে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে এই যে একটি যেহেতু এই যে এতগুলো আসলে মামলা হয়েছে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের যে মামলাগুলো করা হয়েছে তার মধ্যে প্রথম কোনো মামলার আসলে রায়ের যে তারিখ সেটা কিন্তু ধার্য হবে আগামীকাল। যারই ফলশ্রুতিতে আশপাশ কিন্তু আসলে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে নিরাপত্তার চাদরে আবৃত এবং যারা আসলে এই পথ ধরে যাতায়াত করছেন কিংবা যারা আসলে ট্রাইব্যুনালে ঢুকছেন তাদেরকে যথাযথ জিজ্ঞাসাবাদ কিংবা তাদেরকে এক প্রকার ভেরিফাইয়ের মাধ্যমে কিন্তু তাদের আসা যাওয়া করতে দেয়া হচ্ছে। একটু জানাতে চাই যে শুধুমাত্র আগামীকাল যেই তারিখটি ঘোষণা করা হবে এর বাইরেও আজকে কিন্তু
অন্তত 3টি মামলার যারা আসামি রয়েছেন 27 জন তাদেরকে কিন্তু আজকে হাজির করার কথা রয়েছে এবং তাদেরকে আসলে হাজিরের পাশাপাশি এই 3 মামলার কিন্তু যারা আসলে সাক্ষী রয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে এবং 3টি মামলার মধ্যে শহীদ আবু সাইদের একটি মামলা রয়েছে। এছাড়াও চানখারপুলে যেই আনাস সহ বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে সেই মামলাটিও কিন্তু আজকে ধার্যের তারিখ রয়েছে এবং আশুলিয়াতে যে 6 জনকে পোড়ানোর যে ঘটনা অর্থাৎ 6 জন এবং এর বাইরে একজনকে হত্যা করেছে এই 7 জনের মামলারও কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে আজকে কিন্তু ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে এবং যথাযথ নিরাপত্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আগামীকালকের যে প্রস্তুতি সেগুলো কিন্তু বেশ লক্ষণীয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সবশেষ। উজ্জ্বল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন নাজমুস সাকিব। গাজীপুরে কয়েক ঘন্টার ব্যবধানে 3টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একইভাবে সাভারেও একটি বাসে আগুন দেয়া হয়, তবে আগুনের ঘটনায় কেউ দগ্ধ বা হতাহত হননি। গাজীপুরে ভোর 4টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে পেয়ারা বাগান এলাকায় দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এর ঘণ্টা দুয়েক পর শ্রীপুরে আরও একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রাতে কাশিমপুরের কালিয়াকৈর নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অন্যদিকে সকালে সাভারের আশুলিয়ায় নরসিংহপুর এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক টের পেয়ে লাফিয়ে প্রাণে বাঁচেন। কয়েক ঘন্টার মধ্যে ঢাকার পার্শ্ববর্তী 2টি এলাকায় পরপর 4টি পরিবহনে আগুনের ঘটনায় আতঙ্কিত জনগণ। ইফতেখার রায়হান যুক্ত আছেন আমাদের সঙ্গে। ইফতেখার, কয়েক ঘন্টার ব্যবধানে এই যে বাসে আগুনের ঘটনায় কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী? উজ্জ্বল, গত রাতে প্রায় কয়েক ঘন্টার ব্যবধানে যে 3টি জায়গায় পৃথক স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, এই ঘটনার পরপর কিন্তু এই গাজীপুর নগর জুড়ে কিন্তু পুরো আতঙ্ক কিন্তু বিরাজ করছে। বিশেষ করে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু আমরা দেখছি যে তারা এই আতঙ্কের মধ্যে দিয়ে তারা যাতায়াত করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। অর্থাৎ আগামী 13 নভেম্বর যে সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার যে একটি রায় দেওয়ার কথা রয়েছে, সেই রায়কে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগের এক কর্মসূচি দেওয়া হয়েছে, লকডাউন কর্মসূচি। সেই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ ধরনের নাশকতার পরিকল্পনা করা হতে পারে বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। তবে এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত তারা ক্যামেরার সামনে কিংবা অফিসিয়ালি কোনো বক্তব্য দেয়নি। তবে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, তারা বলছেন যে বিভিন্ন নগরের বিশেষ করে গাজীপুরের ঢোকা এবং গাজীপুর থেকে বের হওয়ার যে পথগুলো রয়েছে প্রত্যেকটি পথে কিন্তু চেকপোস্টের তল্লাশি করা হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে টঙ্গী বাজার এলাকায়। এখানে আবদুল্লাহপুর যে জায়গাটি রয়েছে অর্থাৎ রাজধানীতে ঢোকার যে পথ, সেই জায়গাতে এখন চেকপোস্ট তল্লাশির মাধ্যমে কিন্তু এখানে দেখা হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেলে করে যদি কোনো মোটরসাইকেল যে সকল মোটরসাইকেল এই দিকে যাতায়াত করছে তাদেরকে তল্লাশির আওতায় আনা হচ্ছে। কারণ গতকালকে যে বাসে অগ্নিসংযোগের যে ঘটনাগুলো ঘটেছে কিংবা ঢাকায় যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনা কিন্তু বলা হচ্ছিল যে মোটরসাইকেল যুগে দুর্বৃত্তরা এসে এই ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে, যে কারণে মোটরসাইকেল চলাচলের যারা করছেন তাদেরকে এই নিরাপত্তা তল্লাশির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবং এখানকার বিশেষ করে অন্যান্য যে বাস কিংবা সিএনজি রয়েছে সেসব বাসগুলো পরিবহনগুলোতে কিন্তু তল্লাশি করা হচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে গাজীপুর যে গতকালকে 3টি বাসে অগ্নিসংযোগের কারণে কিছুটা অবনতি হয়েছে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব সহজেই উন্নতি করা হবে বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ। গাজীপুর থেকে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে রাজধানী জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সড়কে বাড়ানো হয়েছে পুলিশের টহল আর গুরুত্বপূর্ণ এলাকার মোড়ে মোড়ে বসানো হয়েছে অস্থায়ী চেকপোস্ট। রাজধানীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জানাতে আগারগাঁও থেকে যুক্ত আছেন মাহমুদ হাসানের রিপন। রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন? হাফিজ, আপনি যেমনটি বলছিলেন যে আগামীকাল 13ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ আদালতে একটি গুরুত্বপূর্ণ রায় আছে। সেই নিষিদ্ধ সংগঠিত আওয়ামী লীগের যে কার্যক্রম সেই
কার্যক্রমের একটা বড় অংশ জুড়ে কিন্তু এই 13ই নভেম্বরকে ঘিরে আসলে সেটি পর্যবেসিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আজকে এই আগারগাঁয়ের অফিস পাড়ায় যদি সার্বিক নিরাপত্তার কথা বলি, সকাল থেকে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে আসলে আমরা যুক্ত হয়েছি। সেখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ব্যারিকেড থেকে শুরু করে বিভিন্ন প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। এবং একই সাথে আপনি জানেন যে আগারগাঁ কিন্তু অফিস পাড়া হিসেবে পরিচিত, সেখানে বিভিন্ন অফিস আদালত রয়েছে, বিভিন্ন অফিস রয়েছে এবং সরকারের বড় বড় অধিদপ্তরগুলো রয়েছে। কাজেই আমরা দেখেছি যে প্রত্যেকটি মোড়েই কিন্তু পুলিশ মোতায়েন আমরা দেখেছি এবং সেইভাবে যাতে নিষিদ্ধ সংগঠিত আওয়ামী লীগ যাতে কোনোভাবেই, এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যাতে কোনোভাবেই কোনো ধরনের অপতৎপরতা যাতে চালাতে না পারে, সেই জন্য কিন্তু এখানে কিন্তু প্রয়োজনীয় যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। আমরা যখন এখানে আসছিলাম তখন আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই পুরো আগারগাঁয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে এবং আমরা পথচারীদের সাথেও কথা বলার চেষ্টা করেছি। পথচারীরাও যে কথাটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে তারা এই যে তৎপরতা, আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতায় তারা স্বস্তি বোধ করছেন এবং তারা তাদের প্রতিনিয়ত যে কার্যক্রম, সেই কার্যক্রম করতে তারা আসলে স্বস্তি বোধ করছেন। তো সবকিছু মিলে আগারগাঁ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন মাহমুদ হাসান রিপন। সিভিল এভিয়েশনের বিশেষ সতর্কতার চিঠি পেয়ে দেশের বিভিন্ন বিমানবন্দরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। তবে স্বাভাবিক রয়েছে বিমান চলাচল। সকালে সৈয়দপুর বিমানবন্দরের প্রবেশদ্বার ছাড়াও আগমন ও বহির্গমন গেটে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। সেনাবাহিনী, এপিবিএন, আনসার ছাড়াও কাজ করেন সরকারি গোয়েন্দা সংস্থার সদস্যরাও। বাতিল করা হয়েছে সৈয়দপুর বিমানবন্দরে কর্মরত সিভিল এভিয়েশন অথরিটির নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছুটি। তবে স্বাভাবিক রয়েছে বিমান চলাচল। সকাল থেকে শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে গেছে বিমানের 2টি ফ্লাইট। একইভাবে যশোরেও বাড়ানো হয়েছে সতর্কতা। বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে, পাশাপাশি টহল ও মনিটরিং শক্তিশালী করা হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাটে শ্বশুরবাড়ি থেকে বাবা মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোররাতে হালুয়াঘাটের আমিরখাকুড়া গ্রামে ঘটনা ঘটে। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন বাবা মেয়ের মৃত্যুর কারণ সম্পর্কে কোনো কিছু জানা গেল কিনা, কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী? উজ্জ্বল, কিছুটা পরিষ্কার হয়েছে হত্যাকাণ্ডের ঘটনা। পুলিশ এবং আমরা কথা বলেছি পুলিশের সাথে এবং এই ঘটনার যিনি প্রত্যক্ষদর্শী রতন মিয়ার স্ত্রী জুলেখা খাতুনের সাথে, এবং তার সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি এবং পুলিশ যেটি বলেছে, পুলিশ সবাই ধারণা করছেন যে স্বামী রতন মিয়া তার মেয়েকে হত্যার পর সে নিজেই আত্মহত্যা করেছে এবং তার স্ত্রী জুলেখা খাতুনকেও হত্যা চেষ্টা চালায়। তবে ভাগ্যক্রমে স্ত্রী বেঁচে আছে এবং তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা দেখেছি যে তার স্ত্রীকে যখন হত্যা করতে আসে তখন স্ত্রী বাঁচার চেষ্টা করে এবং সেই বাঁচার চেষ্টা করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে তার হাত, শরীরের বিভিন্ন জায়গায় এবং গলা কেটে গেছে, এটি আমরা দেখতে পেয়েছি। এবং আমরা এই হাসপাতালে কথা বলেছি জুলেখা খাতুনের সাথে এবং জুলেখা খাতুন যেটি বলছেন যে তিনি দীর্ঘদিন যাবৎ দুবাইয়ে থাকেন এবং গত 1 মাস আগে তিনি ইমার্জেন্সি ছুটি নিয়ে নিজের এলাকাতে এসেছেন এবং আসার পর থেকেই প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রতন মিয়া তিনি শ্বশুরবাড়িতে আসতেন এবং তার স্ত্রী সন্তানের সাথে দেখা করতেন। এটি আসার পর থেকে চলতেছিল, কিন্তু গতকালকে হঠাৎ করেই মঙ্গলবার তিনি আসেন এবং এর আগে জুলেখা খাতুন যেটি জানিয়েছেন যে এই বিদেশ থাকা নিয়ে, বিদেশ যাওয়া নিয়ে তার স্বামীর সাথে দীর্ঘদিন যাবতই তার মনোমালিন্য চলছিল, ঝগড়া বিবাদ হতো এবং এই ঘটনায় কিন্তু দুজনেই এই পরিবারের মধ্যে একটি অস্বস্তিও ছিল।
কিন্তু গতকালকে রতন মিয়া বাড়িতে আসার পর কিন্তু কোনো ঝগড়া হয়নি, স্বাভাবিকভাবেই তারা খাবার দাবার খেয়ে তারা ঘুমিয়েছেন এবং ঘুম থেকে হঠাৎ যখন জুলেখা খাতুনকে হত্যার চেষ্টা করা হয় তখন তার ঘুম ভাঙে এবং তিনি ঘুম থেকে উঠে দেখেন যে তার স্ত্রীকে, তার যে সন্তান নরিয়াজ, তাকে গলা কেটে ফেলে রাখা হয়েছে খাটের উপরে এবং তার জুলেখা খাতুনকেও হত্যার চেষ্টা করে, তার গলা কাটার চেষ্টা করে, কিন্তু তিনি প্রাণান্তকর চেষ্টা করে তিনি কোনো ক্রমে রক্ষা পান এবং মেঝেতে পড়ে থাকেন এবং হয়তো রতন মিয়া ভেবেছিল তার স্ত্রীও মারা গিয়েছে, তারপর রতন মিয়া নিজেই গলা কেটে আত্মহত্যা করেছে, এটি কিন্তু স্ত্রী জুলেখা খাতুন আমাদেরকে জানিয়েছেন এবং পুলিশও ধারণা করছে যে এ ধরনের ঘটনাই ঘটেছে। তারা আরও কথা বলছে যিনি জীবিত রয়েছেন তার সাথে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলে তারা এটি আমাদেরকে কিছুক্ষণ পরে ব্রিফ করে আমাদেরকে জানাবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। চাঁদপুরের ফরিদগঞ্জে রুহুল আমিন নামে এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 10:30টার দিকে উপজেলার রুস্তমপুর এলাকায় হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন উপজেলার বড়ালী গ্রামের বাসিন্দা। তিনি বেঙ্গল গ্রুপের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, কাজ শেষে রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রুহুল। এ সময় রুস্তমপুর দিয়ে যাওয়ার পথে মোটরসাইকেলে করে এসে দুই ব্যক্তি তার সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়। এ সময় রুহুল তাদের তাড়া করলে গুলি করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। রাজধানীর সূত্রপুরে চাঞ্চল্যকর মামুন হত্যার ঘটনায় ব্যবহৃত 2টি পিস্তল উদ্ধার ও 2 শুটার সহ 5 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে ব্রিফ করছে ডিএমপি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে সন্ত্রাসী রনি কর্তৃক আসামি ফারুকের সহায়তায় মামুনকে হত্যার একাধিক পরিকল্পনা ও প্রচেষ্টা গ্রহণ করা হয় এবং আগের পরিকল্পনাগুলো ব্যর্থ হওয়ার পর তখন তারা আগামী 10-11-2025 তারিখে ফারুকের হত্যাকাণ্ডের জন্য বেছে নেয়। ওই দিন নিহত মামুনের মামলায় হাজিরা দিন ধার্য ছিল। পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ঘটনার পূর্বের দিন অর্থাৎ 9-11-2025 তারিখে সন্ধ্যার দিকে সন্ত্রাসী রনি তার নিজ বাসায় অপর সন্ত্রাসী রবিনকে ডেকে নেয়। রনি জানায় তার সঙ্গে ফারুক, সুমন, কামাল সহ আরও 2-1 থাকবে, তারা মামুনকে হত্যা করবে। তখন রবিন ফারুকের রনির এই প্রস্তাবে রাজি হয়। সেই অনুযায়ী গত 10-11-2025 তারিখে সন্ত্রাসী রনি 9টায় সন্ত্রাসী রবিনকে ফোন দিয়ে জসকোট এলাকায় যেতে নির্দেশ প্রদান করে। 10টার দিকে সন্ত্রাসী রবিন তার বন্ধু শামীম, যে ঢাকা ডেন্টালের আউটসোর্সিং এ লিফট অপারেটর, তার মোটরসাইকেলে চড়ে রবিন জসকোট এলাকায় গমন করে। রবিনের নির্দেশ অনুযায়ী ফারুক, সুমন ও কামাল আরও 2-3 জন অজ্ঞাতনামা, যাদের পরিচয় এখনো আমরা নিশ্চিত করতে পারিনি, জসকোট এলাকায় উপস্থিত হয়। সন্ত্রাসী রনির নির্দেশে ফারুক অটোরিকশা যোগে জসকোট এলাকায় গমন করে। পরিকল্পনা অনুযায়ী প্রথমে সন্ত্রাসী সুমন ও সন্ত্রাসী ফারুককে শুটিংয়ের জন্য রনির নির্দেশ প্রদান করে। এক পর্যায়ে সুমন ও রনির মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ত্রাসী রনি তখন সন্ত্রাসী সুমনের নিকট থাকা 2টি পিস্তল নিয়ে একটি ফারুককে, অপরটি আসামি রবিনকে হস্তান্তরপূর্বক টার্গেট ভিকটিম মামুনকে হত্যার মিশনে পাঠায়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে পলাতক সন্ত্রাসী কামালের উপর নির্দেশনা থাকে মামুনকে অনুসরণ করা এবং তার গতিবিধি তাদেরকে জানানো। সেই মোতাবেক সন্ত্রাসী কামাল ভিকটিমের সঙ্গে থাকে এবং তার সংকেত পেয়ে ফারুক ও রবিন ভিকটিম মামুনকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছোড়ে ও মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরেই তারা বেরিবাদের হয়ে রায়ের বাজার যায় এবং রনির নির্দেশ অনুযায়ী রুবেল অপর 2 সন্ত্রাসী ফারুক ও রবিনের নিকট থাকা অস্ত্র গ্রহণ করে তা রুবেলের বন্ধু ইউসুফের নিকট জমা রাখে। পরবর্তীতে রনির প্রদত্ত 2 লাখ টাকা রুবেল, শুটার ফারুক ও শুটার রবিনকে প্রত্যেককে 1 লাখ টাকা করে প্রদান করে। সন্ত্রাসী রনির পরিকল্পনা নির্দেশে সন্ত্রাসী রুবেলের মাধ্যমে সন্ত্রাসী ফারুক ও রবিন শামীমকে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে পাঠানো হয়। রুবেল নিজেও তাদের সফরসঙ্গী ছিল। ঘটনার পরপরই সন্ত্রাসী রনি আসামি ফারুক, রুবেল ও শামীমের ব্যবহৃত মোবাইলগুলো তাৎক্ষণিকভাবে নিয়ে নেয়, যেন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ফলো না করতে পারে বা এটা নিয়ে কোনো কাজ না করতে পারে।
সিলেটে মামুন হত্যাকাণ্ড নিয়ে ব্রিফ করছিল ডিএমপি, সরাসরি ছিলাম সেখানে। সুখবর আর উন্নয়নের মাঝে মাঝে সমাজের কিছু কালো ছায়া উকি দেয়। ঠিক তেমনই এক গভীর উদ্বেগের খবর আসছে নরসিংদী থেকে। দিনের আলো নিভে গেলেই এই জনপদ পরিণত হয় এক অনিরাপদ রাজ্যে। রাতের পাশাপাশি এই আতঙ্ক কখনো ভর করছে দিনের আলোতেও। কেন এই আতঙ্ক, আর কেন এই শহরে কোনো কোনো এলাকা পরিণত হয়েছে আতঙ্কের জনপদে? কাউসার আহমেদের ছবিতে আরও জানাচ্ছেন রাকিবুল ইসলাম। দিন থেকে রাতের নরসিংদী পুরোটাই আলাদা। রাত বাড়লে যতটা সৌন্দর্যমণ্ডিত হয় এই শহর, ঠিক ততটা ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ে জনপদে। এখন টেলিভিশনের অনুসন্ধান বলছে শহরের অন্তত ডজন খানেক পয়েন্টে প্রায়শই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। সারাদিনের ব্যস্ত নরসিংদী সন্ধ্যার পরেই ফাঁকা হতে শুরু করে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিষ্ঠান সবকিছুর ঝাঁপি লেগে যায় আগে ভাগে। রাতের নরসিংদীর নীরব কোনো সড়ক ধরে হাঁটলে যে কেউ হতে পারে টার্গেট। নরসিংদী রেলওয়ে স্টেশন, সরকারি কলেজ সংলগ্ন পৌর পার্ক, সঙ্গীতা ও বাজিরমোড়ের অলিগলি, বীরপুর, কান্দাপাড়া, আরশিনগর রেল ক্রসিং, আরশিনগর ওভারপাস, বড়বাজার, হারিদোয়া নদীর বেড়িবাঁধ ও সাটিরপাড়া সহ বিভিন্ন পয়েন্টে ছিনতাইকারীর কবলে পড়ছে মানুষ। এছাড়া নতুন বাসস্ট্যান্ড টু মাধবদী ৫ নম্বর সড়কে প্রায়ই ঘটছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। গত পরশুদিন আমি বারুদি থেকে ফেরার পথে আপনার সন্ধ্যা সম্ভবত আটটার আশপাশ হবে, এটা ঠিক এই সময়ে আমি যখন আসছিলাম তখন গাড়ি নিয়ে অলরেডি আমি দেখি যে ৫ নম্বর রুটের দিকে আপনার ২-৪ জন উঠে আসছে, যে মানে বাধা দেওয়ার চেষ্টা করে আর কি। তা আমার ড্রাইভার বুঝতে পেরে ও দেখা গেছে যে আপনার পাশ কাটিয়ে চলে আসছে ওইখান থেকে। সো এগুলো আসলে অপ্রত্যাশিত কিছু ঘটনা। রাতের পাশাপাশি দিনের বেলাতেও নীরব ও নিরিবিলি স্থানে এরকম ঘটনা ঘটছে। ছোট ব্যবসায়ী থেকে শুরু করে অটো চালক অনেকেই ছিনতাইয়ের ভুক্তভোগী। অটো ছিনতাই করে চালককে হত্যা করে সেই অটো নিয়ে পালানোর ঘটনাও রয়েছে নরসিংদীতে। শহরের বাইরে উপজেলা শহরগুলোতেও এরকম ঘটনা অহরহ। জেলায় গত ১ বছরে ছিনতাইয়ের ঘটনার কোনো হিসেব নেই। পরবর্তীতে আবার সমস্যায় পড়বেন এই ভেবে ভুক্তভোগীরাও প্রাণ খুলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয়। এমনকি ভুক্তভোগী হয়েও মামলা করতে আতঙ্কে থাকেন। রাস্তায় দাঁড়ায় থাকে যে সময় নীরব, এই সময় তো চিন্তাই হয়। পয়সা গেছে পাইলে পয়সা গেছে কিছু মাছ ধুর করে। গ্রাম অঞ্চল তো আরো বেশি নীরব জায়গা পায়, সব লয়ে জায়গা পয়সা দিনে 2 ভিলে লয়ে জায়গা। এর তো কোনো সময় কমায় লাগে না। আমি আমার গাড়ি মধ্যে উঠছে না, আমার লয়ে গেছেন বীরপুর নিয়ে আমার কাছে চালাচ্ছ অটো দিয়ে জানগা লাগবে নীরব, নাহলে জানছে। ছিনতাই ও ডাকাতির ঘটনায় মাদকের সংশ্লিষ্টতা থাকায় দ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস জেলা পুলিশের। যে অপরাধের মূল জায়গা কিন্তু মাদক। এই মাদক যারা সেবন করে, মাদক সেবনের টাকা সংগ্রহ করতে গিয়ে তারা কিন্তু চুরির আশ্রয় নেয়, ছিনতাইয়ের আশ্রয় নেয় এবং যখন বাধা হয় তখন খুনের ঘটনা ঘটে। তো এই মাদককে আমরা যদি নিয়ে আসতে পারি এবং চুরি ডাকাতির সাথে যারা জড়িত তাদেরকে যদি আমরা দ্রুত আইনের আওতায় আনতে পারি, তাহলে এটা অতি দ্রুতই কমে যাবে। আমরা স্পটগুলো শনাক্ত করেছি এবং আমাদের অভিযান চলমান আছে। এই ঘটনায় পুলিশের আশ্বাসের কথা আমরা শুনলাম, তবে ভুক্তভোগীদের মনে যে গভীর অবিশ্বাস আর আতঙ্ক তৈরি হয়েছে কেবল আশ্বাসে তা দূর হবে না। প্রয়োজন দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপের। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই রাজধানীর সড়ক অলিগলি থেকে সবখানেই ছুঁয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টার। এসব নিয়ন্ত্রণে বাধা পাওয়ার কথা জানালো সিটি কর্পোরেশন। তবে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি নগর কর্তৃপক্ষের। আর নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সৃজনশীল প্রচারণায় জোর দেওয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। আরও জানাচ্ছেন মিয়া মেরুল। এখনো ঘোষণা হয়নি তফসিল, ভোটের দিনক্ষণ হয়নি চূড়ান্ত। এর আগেই বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের ব্যানার ফেস্টুনে চেয়ে গেছে ঢাকার 2 সিটি।
রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠনের নীতি নির্ধারণীদের আইন অমান্যের এই মহোৎসবে আক্রান্ত রাজধানীর সড়ক অলিগলি থেকে মেট্রো রেলের পিলার, ফ্লাইওভার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। মানা হয়নি পোস্টারের কোনো নির্দিষ্ট আকারও। পোস্টারের জঞ্জালে বাদ যায়নি ২৪-এর গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন। চারদিকে যেন দৃষ্টি দূষণের প্রতিযোগিতা। এ নিয়ে নগরবাসীও বিরক্ত। খুব সুন্দর সুন্দর স্থাপনাগুলি, ব্যানারগুলি লাগিয়ে এটাকে অসৌন্দর্য করে ফেলা যায়। একজন ভোটার হিসেবে আমরা এটাই চাই যেন যেই প্রার্থী তারা পোস্টার, ব্যানার, পেস্টুন যেভাবে যেখানে লাগাক সীমিত পরিসরে। পোস্টারে তো বেহি লেখে, বেহি তো ভালো লেখে, আমলিকের আমলও লাগছে, বিএনপির আমলও লেখে, জামাতও লেখে। এখন ডিজিটাল যুগ, তো এইভাবে পোস্টার না লাগিয়ে ফেসবুক আছে, ডিজিটাল মাধ্যম আছে। অথচ নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিতে ইসি এবার পোস্টারের ব্যবহারে নিষেধাজ্ঞা রেখেছে। বিলবোর্ড ব্যবহারেও সীমিত করা হয়েছে। আর দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী পোস্টার ব্যবহারেও নিয়মাবলী রয়েছে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো সময় চেয়ে প্রচারণায় প্রার্থীদের পোস্টার ছাপানোর মাত্রা বেড়েছে কয়েক গুণে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তফসিল ঘোষণার আগে প্রার্থীর প্রচারণায় ইসির আচরণবিধি মানার বাধ্যবাধকতা না থাকার সুযোগ নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তফসিল ঘোষণার আগেই রাজনৈতিক দলগুলো অনেক টাকা খরচ করে ফেলছে, যেটা নৈতিকভাবে ঠিক না। আর দুই হচ্ছে, আমাদের যে আইনটার কথা বললাম ২০১২ সালে, এই আইন অনুযায়ী এগুলো অবৈধ। কাজে এটা নিয়ে এক্ষুনি যে যথাযথ কর্তৃপক্ষ যারা আছে তাদের এখনই পদক্ষেপ নেওয়া দরকার। স্মার্ট না হয়ে পরিবেশ ধ্বংস করে, দৃষ্টি দূষণ করে দিয়ে মানুষের বিরক্তির উদ্যোগ যদি আপনি শুরুতেই করেন, তাহলে আপনি কিভাবে পরবর্তীতে জনপ্রতিনিধি হলে আবার মানুষের ভালোবাসা অর্জন করার জন্য সঠিক কাজটা করবেন। অবশ্যই আমাদের প্রচারণার ক্ষেত্রে জনবান্ধব এবং পরিবেশ বান্ধব প্রচারণা কৌশল নির্ধারণ করতে হবে। বছরব্যাপী এসব অপসারণে বিভিন্ন কার্যক্রম হলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন বাধা পাচ্ছে সিটি কর্পোরেশন। রাজনৈতিক এই চাপ গত এক মাসে অতিমাত্রায় বেড়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি। আমরা প্রতিদিনই এই কাজগুলো করছি, তবে যেটা বলেছি যে আমরা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক অনেক বেশি বাধার মুখোমুখি হচ্ছি। রাজনৈতিক দলগুলো সহ যারা ব্যানার পোস্টার লাগাচ্ছেন তাদেরকে আমরা চিঠি দিব যেন তারা এগুলো না লাগায় বা তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের ব্যাপারে আমাদের সিটি কর্পোরেশন থেকে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজন আমরা পত্র যোগাযোগ আমরা করে তাদেরকে অনুরোধ করব তারা যেন এটি সরিয়ে নেয়। তো তারপরে যদি সরিয়ে না নেয়, তখন আমরা সিটি কর্পোরেশনের আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে কথা বলে আমরা সেগুলো ব্যবস্থা নেব। নিরাপদ ও সমৃদ্ধ শহরের বার্তা ছড়ানো রাস্তার মোড়ে মোড়ে এসব ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড প্রচারের চেয়ে যেন জনমনে ক্ষোভের মাত্রা বাড়িয়ে তুলছে। নগরীর আগামী নীতি নির্ধারকরা নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন, সেই প্রত্যাশা সকলের। মিয়া আমিরুল, এখন, ঢাকা। গাজীপুর ৬ আসন পুনর্বহলের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সকাল 10টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। টঙ্গীর স্টেশন রোড, কলেজ গেট এলাকায় অবরোধ করা হয়। কর্মসূচিতে অংশ নেয় জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীরাও। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১.৫ ঘন্টার অবরোধে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয় যানজট। পরে পুলিশের আশ্বাসে মহাসড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। এ সময় আগামী ৭ দিনের মধ্যে আসন পুনর্বহলের দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। সিরাজগঞ্জের ২ উপজেলা থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা দুজনেই হত্যাকাণ্ডের শিকার। পুলিশ জানায় সকালে রায়গঞ্জের ফুলজোর নদীতে হাত পা বাঁধা অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম খতিব এবং তিনি পার্শ্ববর্তী এলাকার গরু ব্যবসায়ী বলে জানা গেছে। অন্যদিকে উল্লাপাড়া উপজেলার চকিদহ ব্রিজের নিচ থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আলাদা 2টি মামলা হয়েছে, তবে কে বা কারা হত্যাকাণ্ডে জড়িত তা জানাতে পারেনি কেউ। সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করার সুযোগ নেই। সহিংস কর্মকাণ্ড রোধে সরকারকে আরও শক্ত অবস্থান নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশান কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের সাথে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। মুহূর্তে তাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা, যেহেতু তাদের একটা বড় ইনভলভমেন্ট এই নির্বাচনে আছে। তারা চায় এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সমাধান হোক এবং দেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরে আসুক। আমরা আশা করছি তাদের আইন শৃঙ্খলা বাহিনী আরও শক্ত অবস্থানে থাকবে, আরও কঠিন অবস্থানে থাকবে
এবং এটার সমাধানে তারা আরো সচেষ্ট থাকবে, এটা আমরা সবাই আশা করি সরকারের কাছে। এগুলো সরকারের দায়িত্ব, সরকার পালন করবে। কারা করছে সরকারকে, তাদের গোয়েন্দা সংস্থা আছে, তাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে। আমরা আশা করছি সরকার আরো বেশি সচেষ্ট থাকবে, আরো ভালোভাবে এটার মোকাবেলা করতে হবে। তার মাধ্যমেই আমরা নির্বাচনের দিকে যাব। COP30 বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রবেশপথে আদিবাসী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা ভেতরে ঢোকার চেষ্টা করলে ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা। এ সময় প্রবেশ গেটে শুরু হয় হট্টগোল। দুই পক্ষের ধাক্কাধাক্কিতে আহত হন বেশ কয়েকজন। সংঘর্ষের পরপরই ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। তাদের ব্যানারে লেখা ছিল, আদিবাসীদের জমি বিক্রির জন্য নয়। বনে চলমান শিল্প ও উন্নয়ন প্রকল্প বন্ধের দাবি জানান আদিবাসীরা। অ্যামাজন বন সংরক্ষণে আদিবাসীদের ক্ষমতায়নের আহ্বান জানিয়েছেন তারা। এবারের জলবায়ু সম্মেলনের আলোচনায় মূল খেলোয়াড় হিসেবে আদিবাসী সম্প্রদায়কে তুলে ধরেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় রাতের আধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের কিছু নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে, তবে অক্ষত রয়েছে ভল্ট। গ্রামীণ ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার কলিমউদ্দিন জানান, মঙ্গলবার রাত 2টার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। নৈশ প্রহরী বিষয়টি বুঝতে পেরে কর্তৃপক্ষকে জানায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ব্যাংকের কিছু নথিপত্র আসবাবপত্র পুড়ে গেলেও অক্ষত রয়েছে টাকার ভল্ট। পুলিশ বলছে, আগুনের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ছাব্বিশ সালের জানুয়ারিতে দিল্লির লালকেল্লায় হামলার পরিকল্পনা ছিল গাড়ি বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তদের। এছাড়া দীপাবলিতে হামলার পরিকল্পনা থাকলেও তা ভেস্তে যায়। পুলিশ তদন্তে জানিয়েছে গ্রেফতার সন্দেহভাজন মুজাম্মিল। এদিকে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী পূর্ব পরিকল্পনা নয়, বিস্ফোরক দ্রব্য পরিবহনের সময়েই আতঙ্কিত হয়ে বিস্ফোরণ ঘটায় সন্দেহভাজন সন্ত্রাসীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে ভারত জুড়ে। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। নিছক দুর্ঘটনা নাকি সন্ত্রাসী হামলা, দিল্লিতে গাড়ি বিস্ফোরণ নিয়ে কাটছে না ধোঁয়াশা। এরই মধ্যে নতুন করে ভারতের বিমানবন্দরগুলোকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে দেশটির অ্যাভিয়েশন বিভাগ। এছাড়া নিরাপত্তার কথা বিবেচনায় রেখে বুধবারও বন্ধ রাখা হয়েছে লালকেল্লা এলাকার মেট্রো চলাচল। দিল্লি ছাড়াও ভারতের অন্যান্য রাজ্যগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিভিন্ন স্থানে যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছে স্থানীয় পুলিশ। কুলগামে দেশটির নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর সদস্যদের ধরতে 200টিরও বেশি অভিযান চালিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে অন্তত 500 জনকে। এদিকে বিস্ফোরণের বিষয়ে নতুন তথ্য সামনে আসছে। অভিযুক্ত মুজাম্মিল পুলিশি তদন্তে জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারিতে লালকেল্লায় হামলা করার পরিকল্পনা ছিল উমর ও তার। এছাড়া দীপাবলিতে জনসমাগম পূর্ণ কোনো স্থানে হামলার পরিকল্পনা ছিল, যদিও তা ভেস্তে যায় বলে তদন্ত কর্মকর্তাদের জানিয়েছেন মুজাম্মিল। বিস্ফোরণে জড়িত সাদা হুন্ডাই গাড়িটি গেল 29 থেকে 10 নভেম্বর পর্যন্ত আল ফালা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অভিযুক্ত ডাক্তার মোহাম্মদ শাকিলের মালিকানাধীন গাড়ির পাশে পার্ক করা ছিল। শুরু থেকেই দিল্লি পুলিশের দাবি, ফরিদাবাদের বিস্ফোরক দ্রব্য উদ্ধারের সঙ্গে যোগসূত্র আছে দিল্লি ট্র্যাজেডির। 2023 সালে শ্রীনগরের একটি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে বহিষ্কার করা হয় উমরকে। এর আগে দিল্লি বিস্ফোরণের প্রাথমিক তদন্তে উঠে আসে পূর্ব পরিকল্পনা নয়, বিস্ফোরক দ্রব্য পরিবহনের সময় আতঙ্কিত হয়ে বিস্ফোরণ ঘটায় সন্দেহভাজন সন্ত্রাসীরা। হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনায় দিল্লির ঘটনায় সামরিক গ্রেডের বিস্ফোরকের ব্যবহার হতে পারে বলে উঠে এসেছে প্রতিবেদনে। সোমবারের ঘটনার রেশ পড়েছে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রের পর ব্রিটেনও ভারত ভ্রমণে যাওয়া ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। অন্যদিকে সোমবারের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছে জাতিসংঘ, কানাডা ও চীন।
অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। ফিলিপিন্সের ম্যানিলায় শুরু হওয়া এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজির 29তম কংগ্রেসের তৃতীয় দিনের কার্যক্রম চলছে। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন 3 শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন মুজাহিদ শুভ। শুভ, কংগ্রেসের তৃতীয় দিনের এখন কি কার্যক্রম চলছে জানাবেন। উজ্জ্বল হাফিজ, আগামীকাল শেষ হতে যাচ্ছে 4 দিনব্যাপী যে কংগ্রেস শুরু হয়েছে ম্যানিলায়, এবং বারবারই আমরা বলার চেষ্টা করছি যে এটি শুধুমাত্র 30 থেকে 40টি দেশের শুধু চিকিৎসকদের সঙ্গে মিলন মেলা না। আপনি যে এখানে যে স্টলগুলো দেখছেন, আসলে এখানে প্রযুক্তিগত যত ডেভেলপমেন্ট সারা পৃথিবীতে হয়েছে তার সবকিছুর প্রদর্শনী কিন্তু এখানে হচ্ছে। এটা চিকিৎসকরা দেখছেন, যারা এই প্রযুক্তির বিজনেসের সঙ্গে যারা জড়িত তারা তাদের এই প্রযুক্তির সর্বাধুনিক প্রযুক্তিগুলো এখানে আসলে নিয়ে এসছেন। এগুলো আসলে চিকিৎসকরা যখন দেখেন, যদি উনি দেখতে পান যে আসলে বাংলাদেশে এটি এখনো নিয়ে আসা হয়নি বা কোনো ধরনের নতুন মলিকুল বা নতুন কোনো ওষুধ পৃথিবীতে আবিষ্কার হয়েছে বাংলাদেশে এখনো আসেনি, সেটি আসলে খুব তৎক্ষণাৎ তারা আসলে এটি তাদের সঙ্গে কথা বলে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। মূলত যে 2 কোটি রোগী যারা শ্বাসকষ্টের মূলত তাদের সমস্যা, এছাড়াও রোগগুলোর নাম হচ্ছে খুবই পরিচিত: যক্ষা, অ্যাজমা, সিওপিডি, রেসপিরেটরি ইনফেকশন। এই সব কিছুর মূলে এই রোগীদেরকে সুরক্ষা দেওয়ার জন্যই মূলত আসলে চিকিৎসকদের এখানে আসা। প্রায় 3000 চিকিৎসক, প্রায় 35টি দেশের এই যে 3000 চিকিৎসক, তাদের সঙ্গে কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আসলে যোগাযোগ হয়। এখানে গবেষক আছেন, একেবারে তরুণ চিকিৎসক আছেন, পলিসি মেকাররা আছেন, এবং প্রতি বছরেই আসলে এই ভেন্যুগুলো আসলে চেঞ্জ হয়ে যায়। তো বলা যায় যে বাংলাদেশের যে এই বিপুল সংখ্যক রোগী, 2 কোটি রোগীর বিপরীতে খুবই কম সংখ্যক চিকিৎসক, মাত্র 800। তাদের মধ্যে কেবল 300 চিকিৎসক এখান পর্যন্ত এসছেন। তারা চেষ্টা করছেন ফুসফুসের সর্বাধুনিক চিকিৎসা বাংলাদেশে নিশ্চিত করতে, এবং তার জ্ঞানার্জনের জন্যই প্রতি বছর এই মিলন মেলায় তাদের অংশগ্রহণ। এই ছিল এখানকার সবশেষ খবর। উজ্জ্বল হাফিজ। আর এই ছিল এখন ঢাকার আয়োজনে। পরবর্তী আয়োজন এখন মাঠে দেখার আমন্ত্রণ।